সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নেপালে যারা অভ্যুত্থান করে তাদের সরকারকে হটিয়ে দিয়েছেন, সেই অভ্যুত্থানকারীরাই এবার সেই দেশটির নির্বাচনে জয়লাভ করছেন এবং আগামী সরকার তারাই গঠন করতে যাচ্ছেন। আর বাংলাদেশে যারা অভ্যুত্থানের সম্মুখ সারির নেতা ছিলেন, তারা একটি দল করেছিল এনসিপি। সেই দলটি থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, এমনকি সেই দলে যেসব নেতারা জয়েন করেছিলেন তারাও এখন একে একে সেই দলের সঙ্গ ত্যাগ করছেন। এখন প্রশ্ন হইল, নেপালের অভ্যুত্থানকারীরা কি এতই ভালো যে তাদেরকে তাদের দেশের মানুষ পছন্দ করছে? আবার বাংলাদেশের অভ্যুত্থানকারীরা কি এতই খারাপ তাদেরকে অপছন্দ করছে? নাকি বাংলাদেশের মানুষই খারাপ যারা অভ্যুত্থানকারীদেরকে কদর করতে জানে না? কি ঘটেছে? আর এনসিপি থেকে কেন মানুষ এরকম মুখ ফিরিয়ে নিচ্ছে, কেন তাদের এত অধপতন হচ্ছে, সেসব নিয়ে আলাপ করব। এখন আপনি বলতে পারেন যে এনসিপির অধপতন কোথায় হলো? অনেকেই তাদের অধঃপতন দেখছেন না, আমি দেখছি। অনেকেই বলছেন যে এনসিপি আসলে একটি আসনে জয়লাভ করতো না, সেই এনসিপি জামাতের সঙ্গে জোট করার কারণে 6টি আসনে জয়লাভ করেছে এবং এটাকেই তাদের উত্থান হিসাবে অনেকে দেখেছেন। কিন্তু যখন আপনি নেপালের দিকে তাকাবেন, সেই দেশের অভ্যুত্থানকারীরা যখন দেখবেন যে সরকার গঠন করতে যাচ্ছে এবং তারা নির্বাচনে জয়লাভ করতে যাচ্ছে, তখনই আপনি বুঝবেন আমাদের অভ্যুত্থানকারীদের সঙ্গে নেপালের অভ্যুত্থানকারীদের ফারাক কতটা। দেখেন, আমাদের অভ্যুত্থানকারীদেরও গ্রহণযোগ্যতা ছিল, কিন্তু তারা যখন 2025 সালের 28 ফেব্রুয়ারি যখন তারা দল গঠন করার পর তারা আসলে এমন কিছু কর্মকাণ্ড হাতে নিয়েছে, এমন কিছু কর্মসূচি পালন করেছে, এমন কিছু বক্তব্য দিয়েছেন তাদের নেতারা, যেগুলো আসলে বাংলাদেশের মানুষকে অনেকাংশে বিভাজিত করেছে, বাংলাদেশের মানুষকে অভ্যুত্থান পরবর্তী সময়ে এক করতে পারেনি। এবং প্রতিদিনই তারা কোনো না কোনো দাবিতে আন্দোলনে নেমেছে, কোনো না কোনো দাবিতে কোনো না কোনো গ্রুপকে তারা সমর্থন করেছে। পুলিশ কোথাও তাদের কার্যক্রম পরিচালনা করতে গেলে সেখানে বাধা দিয়েছে, তাদের অভ্যুত্থানকারী নেতা হিসাবে বলে তাকে ছিনিয়ে এনেছে। এইসব কর্মকাণ্ডগুলো করেছে এবং অন্তর্বর্তীকালীন সময়ে যে সরকারের সময়ে যে দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি ছিল, এর দায়ও কিন্তু এই আমাদের অভ্যুত্থানকারীদেরকে নিতে হবে এবং তাদের উপর বর্তায় এর দায়। কিন্তু নেপালে দেখেন আপনি, তাদের সরকার পতন ঘটলো, 6 মাসের মধ্যে নির্বাচন হয়ে গেল এবং তাদের অভ্যুত্থানকারীদেরকে মানুষ খুব ভালোভাবে গ্রহণ করলো এবং দেখলো যে এই তরুণরাই তাদের ভবিষ্যৎ গঠন করতে পারবে। কিন্তু বাংলাদেশের মানুষ কখনো দেখেনি, আমি একজন ভোটার হিসেবে দেখিনি যে এনসিপি এখন পর্যন্ত বাংলাদেশকে পুনর্গঠন বলেন, বাংলাদেশের নতুন রাজনীতি বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তার বলি যে তারা মুখে আওড়িয়েছিলেন, সেগুলোর যে এখানে তারা বাস্তবায়ন করতে পারবেন, এরকম কোনো নতিজা আমি এখানে দেখিনি। দেখেন, এনসিপি শুধুমাত্র যে মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে তা না, যেই সব লোকেরা তাদের সঙ্গে যোগ দিয়েছেন তারাও তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। যেমন দেখেন যে জামাতের সঙ্গে জোট করার কারণে কি পরিমাণ নেতাকর্মী তাদের পদত্যাগ করেছেন। এর আগে থেকেই দল গঠন হয়েছে, গঠনের ওই প্রথম 1-2 মাস আপনি যদি দেখেন, এই দলে বেশ কিছু মানুষ যোগ দিয়েছে, পরে আমরা দেখলাম যে একের পর এক পদত্যাগ, প্রতিদিনই কোথাও না কোথাও 2-4 জন করে পদত্যাগ করছেন। নির্বাচনের আগ পর্যন্ত এরকম ঘটনাগুলো ঘটলো। তা আমি মনে করেছিলাম নির্বাচনে 6টি আসন পেয়েছে এনসিপি, মোটামুটি একটা ভোটের রাজনীতিতে একটা অল্প সংখ্যক হইলেও একটা প্রভাব তৈরি করতে পেরেছে। আচ্ছা যাক, সামনের দিকে হয়তো আরো উন্নতি করতে পারে। তো ভোটের পরে আমরা কি দেখলাম? এবার তাদের আরো 7 জন নেতা পদত্যাগ করলেন। কেন? একটু পরে। এরা সবাই হচ্ছে রাঙ্গামাটির নেতা, মানে এই রাঙ্গামাটি জেলা এনসিপির কমিটিতে বিভিন্ন পদে রয়েছেন। তো আমি তাদের পদগুলো একটু দেখি। রাঙ্গামাটি জেলা শাখার যুগ্ম সদস্য সচিব এনসিপির উজ্জ্বল চাকমা, সাংগঠনিক সম্পাদক দিবাকর চাকমা, মিশন চাকমা, সহসাংগঠনিক সম্পাদক উষাপ্রু মার্মা, দপ্তর সম্পাদক প্রণয় বিকাশ চাকমা এবং সদস্য বিনয় চাকমা ও সুলেখা চাকমা। ধরতে গেলেও এখানকার কমিটি এরা বের হয়ে ভেঙে দিয়েছে। এখানে আর কমিটি বলতে আর আপনি আহ্বায়ক আছেন, যুগ্ম সদস্য সচিব, তারপরে হচ্ছে আপনার সাংগঠনিক সহসাংগঠনিক সম্পাদক পদে কয়েকজন থাকলে থাকতে পারেন। তো জানা যাচ্ছে কি, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সিদ্ধান্ত ও জোট রাজনীতিকে কেন্দ্র করে আদর্শগত মতপার্থক্যের কথা উল্লেখ করে তারা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পদত্যাগে তারা উল্লেখ করেছেন 2024 সালের জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনা থেকে অনুপ্রাণিত হয়ে তারা এনসিপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক সময়ে দলটি তার স্বতন্ত্র আদর্শ থেকে সরে এসে একটি বড় রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠন করায় তাদের পক্ষে সেই আদর্শে অবিচল থাকা সম্ভব হচ্ছে না।
আমি এসব নিয়ে কথা বলবো। পদত্যাগকারী নেতারা তাদের লিখিত পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। এতে দলীয় কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এনসিপির আদর্শ ও অবস্থানের সঙ্গে নিজেদের অবস্থান আর সামঞ্জস্যপূর্ণ মনে করছেন না তারা। পদত্যাগপত্রে রাঙামাটি জেলা শাখার যুগ্ম সদস্য সচিব উজ্জ্বল চাকমা লেখেন, অনেক আশা ও প্রত্যাশা নিয়ে তিনি এনসিপিতে যোগ দিয়েছিলেন। শুরুতে দলটিকে বহুমাত্রিক ও বহুত্ববাদে বিশ্বাসী একটি রাজনৈতিক শক্তি হিসেবে মনে হয়েছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে একটি বৃহৎ দলের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্তে দলটি তার স্বতন্ত্র আদর্শ থেকে সরে এসেছে বলে তিনি মনে করেন। এই অবস্থায় ওই আদর্শ ধারণ করে রাজনীতি করা তার পক্ষে সম্ভব নয় বলে তিনি সরে দাঁড়ান। এই বিষয়ে মন্তব্য জানতে উজ্জ্বল চাকমার সঙ্গে যোগাযোগ করা হইলেও তিনি পরবর্তীতে আর যোগাযোগ করেননি। অন্যদিকে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে রাঙামাটি জেলা এনসিপির আহ্বায়ক যিনি বিপিন জ্যোতি চাকমা বলেন, জেলা কমিটির কয়েকজন নেতা পদত্যাগ করেছেন, তবে তিনি এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক আবেদনপত্র পাননি। এই যে তারা পদত্যাগ করলেন, এর কারণটা কি? জামাতের সঙ্গে জোট। তো এনসিপির যে তৃণমূলের যে নেতা যা কয়জন আছে আর কি, আপনারা হয়তো আপনাকে বলবেন এনসিপির তৃণমূল কোথায়। যা কিছু মানুষ আছে বিভিন্ন জেলায় জেলাতে অন্তত 200 বেশি তো তাদের কমিটি রয়েছে। এই কমিটিতে যে কয়জন নেতা রয়েছেন, জামাতের সঙ্গে যখন জোট হয়েছিল, আগে বলি এই নেতারা কেন এসেছিলেন। নেতারা এসেছিলেন অভ্যুত্থানের একটা দল হিসাবে। অনেকে লোভে পড়ে, অনেকে এলাকায় দীর্ঘদিন ধরে রাজনীতি করার চেষ্টা করছেন, আওয়ামী লীগ বিএনপি কোনোটাতে ঢুকতে পারেননি, তারা এসে এনসিপি করা শুরু করলেন। কেউ কেউ আবার আওয়ামী লীগ বিএনপি থেকে আসলেন, কেউ কেউ আবার জাতীয় পার্টি থেকে আসলেন, নানান জায়গা থেকে আসলেন, আইসা তারা এনসিপির সঙ্গে যুক্ত হইলেন। এখন যখন দেখলো এর আগে যা ঘটেছে, কেউ চাপের পইরা পদত্যাগ করেছেন, কেউ হচ্ছে এনসিপির রাজনীতি পছন্দ হচ্ছে না, এই জন্য পদত্যাগ করেছেন, এটা স্বাভাবিক। কিন্তু যখন আমরা দেখলাম যে এনসিপি জামাতের সঙ্গে জোট করলো, তখন দেখলাম যে একের পর এক পদত্যাগের ঘোষণা আমরা দেখতে পেলাম। কেন্দ্রীয় পর্যায় থেকে বেশ কয়েকজন বড় মাপের নেতা নেত্রী হচ্ছে তাদের পদত্যাগ করেছেন। তাসনিম জারা সহ আরও বেশ কিছুজন, তাজনুবা থেকে অনেক বড় মীর আরশাদুল আলম চট্টগ্রামের এনসিপির নেতা, তারা সবাই পদত্যাগ করেছেন, অনেকেই। তখন এনসিপি বলেছিল এটা একটা স্ট্র্যাটেজিক জোট, এটা নির্বাচনী একটা জোট, শুধুমাত্র নির্বাচনের মানে ইলেকট্রাল জোট। কিন্তু আমরা দেখলাম নির্বাচনের পরে এনসিপির এখন পর্যন্ত কোনো সদিচ্ছা নাই যে তারা জামাতের জোট ছাড়বেই বা কেন? তারা জামাতের সঙ্গে থেকে তারা 6টি আসন পেয়েছে, এটাকে তারা অনেক বেশি মনে করছে। পাশাপাশি জামাতের শক্তিটা তারা অনেক সময় তাদের নেতারা বলেন যে জামাতের মাঠে সংগঠিত ফোর্স রয়েছে, অর্থাৎ জামাতের নেতাকর্মী রয়েছে, সেগুলো তারা ইউজ করতে পারছেন, সেগুলো তাদের পক্ষে কথা বলছে, জামাতের বট বাহিনী তাদের পক্ষে কথা বলছে, অর্থাৎ সেগুলা তারা মজা পাচ্ছেন। কিন্তু তারা যে মধ্যমপন্থার রাজনীতির কথা বলেছেন, তারা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছেন, সেটার জন্য সেটা বাস্তবায়নের জন্য তারা সেটা গিয়া ঢুকলেন জামাতের পুরাতন ধর্মীয় এক ধরনের গোড়া রাজনীতির লুঙ্গির নিচে গিয়া তারা ঢুকলেন এবং সেভাবে তারা রাজনীতি করছেন। আর তাদের তৃণমূলের নেতা, কেন্দ্রীয় নেতারা এখনও এটা নিয়ে ব্যাপক পরিমাণ অখুশি, যেমনটা রাঙ্গামাটিতে ঘটেছে। কেননা আপনি তো এই যে যারা পদত্যাগ করেছেন অধিকাংশই চাকমা আদিবাসী নাগরিক, আপনি এদেরকে দলে রাখতে হইলে তো আপনি ওই জামাত ইসলামের সঙ্গে জোট করে আপনি তাদেরকে দলে রাখতে পারবেন না। তারা পদত্যাগ করেছে এবং এরকম আরও অনেক পদত্যাগের ঘোষণা আসবে। অনেকেই এই ইচ্ছাকৃতভাবে পদত্যাগের ঘোষণা না দিলেও নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। এনসিপির এখন তৃণমূল বলতে কিছু না, এনসিপি এখন যেই তৃণমূলটা ব্যবহার করছে সেটা জামাতের তৃণমূল, এবং এটা করেই তারা মনে করছে যে তারা রাজনীতিতে টিকে যাবে। তারা টিকবে না, আপনারা টিকবেন না। এই জন্যই টিকবেন না, কেননা আপনাদের আদর্শের রাজনীতি দাঁড়ায়নি। আপনাদের আদর্শের রাজনীতি নিয়ে আপনারা কথা বলছেন, আপনাদের আদর্শের রাজনীতি নিয়ে আপনারা নতুন রাজনীতি স্ট্যাবলিশের আপনারা অল্প পরিসরে হইলেও আপনারা সেই চেষ্টা চালাচ্ছেন না। আপনারা জামাতের রাজনীতির উপর বেস কইরা আপনারা দাঁড়ানোর চেষ্টা করছেন। তো কি হবে আখের? হয়তো জামাতের থেকে লোকজন নিয়ে আপনারা হচ্ছে জেলায় জেলায় কমিটি দিলেন, দলটা বড় দেখানোর চেষ্টা করলেন। তা আলটিমেটলি কি হবে? আপনারা জামাতের সঙ্গ ছাড়বেন, ওই লোকগুলো হচ্ছে আপনাদের সঙ্গ ছাড়া চলে যাবে, তারা আবার জামাতে চলে যাবে। তো এই ঘটনাগুলো বাংলাদেশের রাজনীতিতে ঘটছে, যেখানে নেপালের অভ্যুত্থানকারীরা সরকার গঠন করতে যাচ্ছে, তারা নির্বাচনে একটা ইতিবাচক একটা জয় পাচ্ছে, সেখানে বাংলাদেশের অভ্যুত্থানকারীরা মুখ থুবড়ে পড়েছে শুধুমাত্র তাদের রাজনৈতিক অজ্ঞতার কারণে, শুধুমাত্র তাদের প্রতিদিন আন্দোলনের ঘটনার কারণে, বা আন্দোলনকারীদেরকে তারা সমর্থন দেওয়ার কারণে, বা হচ্ছে ভুল রাজনীতি করে জামাতের সঙ্গে যোগ দেওয়ার কারণে, কিংবা তাদের তৃণমূল শক্তিশালী করতে না পারার কারণে, এবং তাদের যারা দলে যেসব নেতারা যোগ দিয়েছে তাদেরকে সত্যিকার অর্থে কোনো আদর্শের পথ দেখাতে না পারার কারণে, এবং বাংলাদেশের মানুষকে তারা আশা দিতে পারেনি, এখন পর্যন্ত আশ্বস্ত করতে পারেনি তারা
নতুন রাজনীতি স্ট্যাবলিশ করবে এবং তারা এমন তরুণ যারা বাংলাদেশ পরিচালনা করতে সক্ষম। বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে না যে হচ্ছে নাহিদ ইসলাম, আখতার হোসেন, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এরা বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে এবং ভালোভাবে নেতৃত্ব দিতে পারবে, সৎভাবে। এটা বাংলাদেশের মানুষ বিশ্বাস করে না। এই অবিশ্বাসের জায়গায় পৌঁছে গেছেন এনসিপির নেতারা বা এনসিপি দলটি। তাদেরকে দ্রুতই এখান থেকে উত্তরণের পথ বের করতে হবে। বাংলাদেশের নতুন রাজনীতির জন্য, তরুণদের রাজনীতির জন্য হলেও এনসিপিকে এখান থেকে বেরিয়ে নতুন রাজনীতির পথে হাঁটা খুবই জরুরি। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।